সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। রাজধানীতে 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল 2টি বাস, এখনো 60 জন নিখোঁজ, উদ্ধার কাজ চলছে। শ্রীলঙ্কার টি-20 দলের অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা, খেলতে চান ক্রিকেটার হিসেবেই। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সহ ভেতরের সড়কগুলোতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাব নিশ্চয়ই রাজধানীর কাঁচা বাজারে পড়েছে। বাজারের পরিস্থিতি একটু জানবো সহকর্মী মিজানুর রহমানের কাছে, তিনি রয়েছেন কারওয়ান বাজারে। মিজান, বৃষ্টির প্রভাব নিশ্চয়ই কাঁচা বাজারে পড়েছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও দরদাম কেমন, পণ্যের ক্রেতা সমাগম সেখানে কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন? আজকে শুক্রবার, ছুটির দিন। স্বাভাবিকভাবে কারওয়ান বাজারে মানুষের আনাগোনা বেশি থাকে। আপনি জানেন যে এই আশেপাশের বড় একটি বাজার। তবে যেহেতু সকালে আজকে বৃষ্টি হয়েছে, সেদিক থেকে ক্রেতা সমাগম কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। আমরা এখানকার বৃষ্টির পরিস্থিতিটা আগে জানাই, তারপরে আমি সবজির দাম দরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখনও বৃষ্টির পানি জমে আছে। এই জায়গাগুলোতে সাধারণত সবজির দোকানপাট বেশি থাকে এবং এটা প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। আমরা সেই জায়গায় দেখছি একেবারে পানি, এবং কিছুক্ষণ আগে তার পাশের একটি মার্কেট দেখে এসেছি এবং সেখানেও হাঁটু পানি, এবং এই কারণে এই মার্কেটের পানি সেচের মাধ্যমে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দেখেছি। এবং এই বিদ্যুতের কারণে ঝুঁকি এড়াতে বেশ কিছু দোকানপাটের বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছে। আপনি বুঝতে পারছেন যে বৃষ্টির এই অবস্থা, জলবদ্ধতার অবস্থা। আমরা এখন যাব সবজির বাজারে। সবজির কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও। তারা বলছিলেন, কেউ কেউ বলছেন যে দাম কিছুটা কম সবজির। আপনি জানেন যে যেহেতু সকালে ক্রেতারা আসতে পারেনি, পণ্যের বিক্রি হয়নি, সবজিগুলো সবার যে পরিমাণ বিক্রি হয় সে পরিমাণ বিক্রি হয়নি। এখানে যোগান বেশি থাকার কারণে তারা অল্প কিছু দামে ছেড়ে দিচ্ছেন, এরকম একটি বিষয়। আপনি জানেন যে সবজি 2-1 দিনের বেশি থাকে না, পচনশীল দ্রব্য। তো এরকম একটা ক্রেতাদের কাছ থেকে কথা শুনতে পেয়েছি। বিক্রেতারাও সেরকমই একটা আশার কথা বলছেন যে এটা এই কারণে আসলে দামটা কম। তবে সবজির যে পণ্যটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ। আপনি জানেন যে এই কাঁচামরিচ নিয়েই গত কিছুদিন থেকে মানুষের মধ্যে একটা ব্যাপক আলোচনা আছে, অর্থাৎ দাম বেড়ে গেছে কিছুদিন থেকেই। আজকে কিছুক্ষণ আগেও এই বিক্রেতার সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে গতকালকে তিনি 50 টাকা কেজি করে কাঁচামরিচ বিক্রি করেছেন, আজকে 300 টাকা কেজি করে বিক্রি করেছিলেন, আজকে 50 টাকা কমে তিনি আজকে বিক্রি করছেন 250 টাকা কেজি। আমি তার সাথে একটু কথা বলবো, তাহলে বুঝতে পারবো যে এখানকার পরিস্থিতিটা কেমন। আপনি আমাকে একটু বলবেন যে গতকালকে কত দাম করে কাঁচামরিচ বিক্রি করেছিলেন, আজকে কি অবস্থা, এবং ক্রেতা কাঁচামরিচের উপস্থিতি কেমন, মানে তারা কেমন আসছেন, ক্রেতা সমাগম কেমন? কালকে কাঁচামরিচ 1200 টাকা পাল্লা, 1200, 1300, 1400 ঠিক নাই। আর আজকে হচ্ছে 1000 টাকা, 1100 টাকা পাল্লা কেজি। কেজি পরে ধরেন 230 টাকা, পাইকারি 230 টাকা আমরা বেচতেছি। কালকে ছিল 300, আজকে হচ্ছে 250। আজ কমে যে ইন্ডিয়ান ঢুকিছে, এলসি ঢুকিছে, কালকে আবার ঢুকবে না, কাল আবার বেশি হতে পারে কাঁচা মাল। অন্যান্য দিন কাঁচামরিচ ছুটির দিনে শুক্রবারে যেরকম বিক্রি হয়, আজকে কেমন বিক্রি হয়েছে? আজকে বিক্রি সেরকম নাই, বেচে কিনা নেই বৃষ্টির হাত। কারণ হচ্ছে বৃষ্টির হাত, লোকজন নাই, কাঁচা কম বেচে কিনা। আমরা শুনছিলাম যে কাঁচামরিচের দাম নিয়ে তিনি কথা বলছিলেন। আমার বাম দিকে আছে সবজির অন্যান্য আইটেম। আমরা দেখতে পাচ্ছি বেগুন 2 ধরনের, একটা কালো সাদা, পটল, ঢেঁড়স,
শসা, চিচিঙ্গা, এই সবজিগুলো নিয়েও কিছুক্ষণ আগে বিক্রেতার সাথে কথা হচ্ছিল যে যেটা গতকালকে দাম ছিল তার থেকে কিছুটা হলেও তারা কম দামে বিক্রি করছেন। তবে অন্যান্য ক্রেতা এবং বিক্রেতারা বলছিলেন যে এই প্রভাবটা পড়তে পারে আগামীকাল বা পরের দিন গিয়ে হয়তো সবজির দাম কিছুটা বাড়তে পারে, কারণ আপনি জানেন যে সারা দেশে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে পণ্যের সবজির যোগান কিছুটা কমতে পারে। তো এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিজানুর রহমান ছিলেন আমাদের সাথে। রাজধানীর কারণ বাজারের চিত্র দেখছিলাম। শুরুতেই যেমনটি জানিয়েছি যে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সড়ক সহ ভেতরের সড়কগুলোতে এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এই ধরনের অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একটি প্রতিবেদন দেখে আসছি। সকাল 11টা, রাজধানীর ব্যস্ততম একটি সড়কের চিত্র এটি। কারওয়ানবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই সড়কে হাঁটু পানি। তেজগাঁও রেল স্টেশনের সামনের রেল লাইনও পানির নিচে, ফলে এভাবেই ঝুঁকি নিয়ে চলে ট্রেন। এছাড়া শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মূল সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমে যায় ভেতরের সড়কগুলোতেও। তেজতুরি বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক কষ্ট, অনেক সমস্যা, ভাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে, গাড়ির কাইতে। আমি সদরঘাট থেকে আসছি, পল্টন, তারপরে বিজয়নগর, পুরা এরিয়াটায় পানিতে মোটামুটি রাস্তাঘাট ভরপুর পানি এবং অনেক গাড়ি নষ্ট হয়েছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ সারা দেশে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। আমরা 2 দিনের একটা পূর্বাভাস দিয়েছি। তো সেক্ষেত্রে আগামী পরশু দিন অর্থাৎ 13 জুলাই থেকে অ্যাক্টিভিটিটা কিছুটা কমে আসবে। তার মানে এই নয় যে বৃষ্টিপাত থাকবে না, বর্ষাকালে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমে আসবে। এবং এই বৃষ্টিপাতে ভারী বর্ষণের কারণে আমরা কিন্তু ল্যান্ডস্লাইডের কথা বলেছি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ 309 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। বন্যার কারণে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি থাকায় দুর্ভোগে আছে বানভাসী মানুষ। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 155 মিলিমিটার। পরের প্রসঙ্গে যাচ্ছি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পটিয়ার পাচুরিয়া এলাকায় মিলিটারি পোলে দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে এক শিশু সহ 2 জনের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশাটি বোয়ালখালী থেকে পটিয়া যাওয়ার পথে কালুঘাটগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
দেশের বাইরের খবর, নেপালে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে পড়েছে দুটি যাত্রীবাহী বাস। এ সময় বাস দুটিতে 63 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 3 জন সাঁতরে পাড়ে উঠে আসেন, তবে এখনও নিখোঁজ আছে 60 জন। কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত স্রোতে বাস দুটি ভেসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শুক্রবার ভোরে দুটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নামের একটি নদীতে পড়ে যায়। এই সময় কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স নামের বাস দুটিতে সংঘর্ষ হয়। এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় আরও 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে 54 জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,345 জনে। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজায় চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি শিগগিরই কার্যকর হতে চলেছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল এরই মধ্যে ওই চুক্তিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। 3 স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের দ্বিতীয় স্তরে উভয় পক্ষই একটি অন্তর্বর্তী সরকারের হাতে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় প্রতিরক্ষা জোটদারে যুক্তরাষ্ট্র এবার জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। 2026 সাল থেকে পর্যায়ক্রমে মোতায়েন হবে এসব ক্ষেপণাস্ত্র। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, SM-6 এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও জার্মানির এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই ঘোষণা এসেছে ওয়াশিংটনে অনুষ্ঠিত নেটোর 75তম সম্মেলনে। এদিকে জার্মানিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই নতুন হুমকির জবাব সামরিকভাবেই দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে চলমান নেটো সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভুল করেন তিনি। বার্তা সংস্থা এফপি জানায়, জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্টের নামে পরিচয় করিয়ে দেওয়ার পর দ্রুত নিজেকে সংশোধন করে নেন বাইডেন। পরে তিনি বলেন, জেলেনস্কি পুতিনের চেয়ে ভালো। বাইডেনের এমন ভুল হেসে উড়িয়ে দেন জেলেনস্কি। এরই মধ্যে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নাকি জো বাইডেনই লড়বেন তা নিয়ে সংশয়ের মধ্যেই ফের স্পষ্ট বার্তা দিলেন বাইডেন। তার মতে তিনিই এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বৃহস্পতিবার নেটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। And now I want to hand it over to the president of Ukraine. Says he has determination. Ladies and gentlemen, President Putin. খেলার খবর, খুব বেশি দিন হয়নি শ্রীলঙ্কার টি-20 দলের অধিনায়কত্ব করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর বোর্ড আস্থা রাখতে চেয়েছিল আরও কিছুদিন, তবে এই তারকা অলরাউন্ডার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন হঠাৎ করেই। এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে হওয়া টি-20 বিশ্বকাপে হাসারাঙ্গার নেতৃত্বে ভুলে যাওয়ার মতো একটি আসর কাটায় শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর শেষ পর্যন্ত নকআউট পর্বের আগেই বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। লঙ্কানদের পরবর্তী অভিযান ভারতের বিপক্ষে চলতি মাসে সাদা বলের সিরিজ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রাজধানীতে 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুটি বাস, এখনও 60 জন নিখোঁজ, উদ্ধার কাজ চলছে। শ্রীলঙ্কার টি-20 দলের অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা, খেলতে চান ক্রিকেটার হিসেবেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।